ফল এখানে যে পার্ট টুকে অ্যাড করেছি আমি যেহেতু বেসিক কন্টেন্টের ক্লাস আমি তোমাদের সাথে যেগুলা করাই দেওয়া লাগবে আমার হাতে করে, যদিও এখানে আমি টাইপড সলভটা অ্যাড করেছি, এটা যথেষ্ট কষ্টসাধ্য একটা কাজ ছিল। তবে ডিরেক্টলি স্লাইড দেখে দেখে কথা বলতে গেলে ওই ক্লাসগুলো বোরিং টাইপ ক্লাস হয়ে যায়। তো আমরা যেটা করবো যে অঙ্কগুলো একটু লাগবে পরীক্ষার জন্য, একটু কঠিন হইতে পারে বা তোমাদের জন্য বুঝতে কষ্ট হইতে পারে, এরকম কন্টেন্টগুলো বা এরকম ম্যাথসগুলো আমি নিজে তোমাদেরকে করাই দিব কোয়েশ্চেন ধরে, লাস্ট দিন যেভাবে করাইছিলাম। ঠিক আছে, তাইলে তোমরা মোটামুটি একটা ভালো ফিল পাবা। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টলি যেটা অ্যাড করেছি যে সরলরেখা নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি কথা এখানে অ্যাড করা আছে প্রথম 2-3 লাইনে। তোমরা এটা যখন স্লাইডটা পাবা তখন একটু রিডিং করে নেবা। এবং সরলরেখার কেসে 3.1 থেকে 3.7, তো এই জায়গায় আমরা স্পেসিফিক অধ্যায় ধরেই যে 3.1-এর কন্টেন্ট, 3.2-এর কন্টেন্ট, 3.3-এর কন্টেন্ট, এভাবে স্পেসিফিক অধ্যায় ধরেই আমরা কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা মোটামুটি রিলেট করতে পারো যে এই কনসেপ্টের সাথে এই কনসেপ্ট, এই কনসেপ্টের সাথে এই কনসেপ্ট, হ্যাঁ, এবং এইগুলোর সাথে এই বেসিকগুলো আছে এবং এভাবে সলভ করতে হয়, এটা যাতে তোমরা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাও। যেহেতু একটা বেসিক রিভিশন দরকার, সেটা হচ্ছে আমরা এটা করবো। আচ্ছা, তো 3.1-এর কন্টেন্টের মধ্যে মূলত যে ক্যালকুলেশন আমাদের করতে হয় সেটা হচ্ছে স্থানাঙ্কের কনভার্সেশন নিয়ে, যেখানে কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়, স্থানাঙ্কের রূপান্তর এবং সমীকরণের রূপান্তর দুইটাই অ্যাভেলেবল। কি বললাম? কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়, এই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার কেসে কার্তেশীয় বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এইখানে এই দুই প্রকার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। কারণ এই দুই প্রকার স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরের কেসে তোমরা অলরেডি জানো x = r cos θ, y = r sin θ, তারপর r² = x² + y² tan θ = y/x, এই চারটা সূত্র কমনলি আমরা ইউজ করি। এগুলোর প্রুফ আমরা একাডেমিক ক্লাস কন্টেন্টে দেখেছিলাম। ওকে, আর এখন ওগুলার দিয়ে যে কন্টেন্টগুলো আছে এগুলো নিয়ে আমরা অ্যাপ্লিকেশনগুলো মূলত দেখতে যাচ্ছি এখন। আচ্ছা, তো এখানে ফার্স্টলি এখানে আমরা এটার প্রুফটাও এখানে আমি কিছুটা অ্যাড করে দিয়েছি। ওকে, সেটা নিয়ে কোনো ভেজাল নাই। আর ক্যালকুলেটারে কীভাবে এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে এটা নিয়েও খুব একটা ঝামেলা নেই। তবে আমরা এখন আচ্ছা এখানে কুয়েট ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেন্সটা আসছে, ওকে, সেটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, কুয়েট 14 খুব সুন্দর একটা কোয়েশ্চেন, হোপফুলি তোমরা কোয়েশ্চেনটা রিডিং পড়তে পারছো। আচ্ছা, তো আমি এটার সাথে এই অঙ্কটা আলোচনা করতে করতে আমি বেসিক কথাবার্তাগুলো বলে ফেলবো, যাতে তোমরা বেসিক কথাবার্তাগুলোর সাথে অঙ্কের একটা সংমিলন তোমরা খুঁজে পাও। ওইরকম একটা প্যাটার্ন আমরা কন্টেন্টগুলো রাখবো। তো এখানে ফার্স্ট অফ অল বলে দিই, সেটা হচ্ছে আমাদের x = r cos θ, y = r sin θ, এবং থিটার কেসে চতুর্ভাগে, ওকে, চতুর্ভাগে কেসে থিটার কেসে যে চেঞ্জড ভার্সনটা আসে সেটাই বলে দিই। যেখানে ফার্স্ট চতুর্ভাগে গেলে থিটা, সেকেন্ড চতুর্ভাগে গেলে বিন্দুটা হয় তোমরা জানো সেটা পাই মাইনাস থিটা, থার্ড চতুর্ভাগে আসলে পাই প্লাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগে গেলে যদি আমরা ধনাত্মক পাশ দিয়ে ঘুরে বেড়াই, দ্যাট উইল বি 2 পাই মাইনাস থিটা। এই জিনিসটা হচ্ছে মনে রাখা লাগবে যে চারটা চতুর্ভাগের জন্য চারটা সিস্টেম, এটা মোটামুটি মনে রাখা লাগবে, এখানে ভুলে যাওয়া যাবে না। ওকে, বা কোনো প্রকার ভেজাল আনা যাবে না। আচ্ছা, ওকে, তো এই 4 রকমের সিস্টেমের পর এবার চলো আমরা এই অঙ্কের মধ্যে কি চাইছে সেটা একটু চাই। এটা হচ্ছে কি আমাদের অক্ষ অনুযায়ী থিটার ব্যাপারটা, থিটা এটা চেঞ্জ হয়, বাকিগুলো তো সব সেম থাকে। বাকি পার্টগুলোতে আমাদের রেগুলার সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো, কিন্তু থিটার পার্টের মধ্যে কিছু চেঞ্জ আসে, সেটা আমাদের বুঝে করতে হয়, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, ওকে, তো এবার চলো আমরা এখানে কি বলছে যে ওপি রেখার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এদিকে ঘুরে না? বলো, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে। তো ঘড়ির কাঁটার দিকে π/6 করে ঘোরালে এর নতুন অবস্থান ও কিউ, পি বিন্দু অবস্থান -√3 হলে কিউ বিন্দু স্থানাঙ্ক কত? এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একটু ফিগারটা ড্র করে দেখাই। ওকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এখানে এই যে বিন্দুটা, এটা হচ্ছে -√3, ওকে, ও বিন্দু আর হচ্ছে পি বিন্দু। তো এই ওপি রেখাকে কি করছো তুমি বলো? ওপি রেখাকে তুমি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা তো তুমি বুঝতে পারছো এই ডিরেকশনে ঘুরে, তো ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ঘোরানোর পর ও কিউ অবস্থানে আসছে। ওকে,
কত ডিগ্রি ঘুরাইছো? π/6 কোণে ঘুরাইছো, ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরাইছো। ওকে, ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরেছো। π/6 তো দেখা যায় কম, নাচ আমি এখানে ছোটো করে লিখিয়ে দিই, বললাম যা হওয়ার হয়। তো π/6 কোণে ঘোরানোর পর ও কিউ অবস্থানে আসছে। এই কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। এটা খুব সুন্দর কোয়েশ্চেন, কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক কত। এখন আমি সেটার জন্য বলি এই কিউ বিন্দুর পোলার স্থানাঙ্কের কেসে খুব সহজ অঙ্ক, এটা আমি খুব অল্প সময়ের মধ্যে করে দিচ্ছি। যে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আগে বের করব, সেখান থেকে যে থিটার যে পরিবর্তন, পোলার স্থানাঙ্কে আর এবং থিটা, আর এর মানটা চেঞ্জ হবে না, যদি ঘুরাইছো শুধু থিটার মানে চেঞ্জ আসবে, সে থিটার মানের এখানে পরিবর্তনটা করে দিতে হবে। সো ফার্স্ট অফ অল পি বিন্দু পোলার স্থানাঙ্ক বের করবো। তো পি বিন্দুর কেসে আর ইকুয়াল টু √x এর সহগের বর্গ, এখানে পি বিন্দুর বা এখানে প্লাস y এর সহগের বর্গ, 3 + 9 12, 3 4 12 2√3। ওকে, 3 4 12 2√3, এটা গেল আর এক কেস। আর থিটার কেসে পি বিন্দু কেসে যেহেতু থার্ড চতুর্ভাগে পড়ে, থার্ড চতুর্ভাগে তুমি অলরেডি জানছো যে পাই প্লাস থিটা হয়। সো এবং থিটা ইকুয়াল টু y/x, y মান হচ্ছে -3, x এর মান হচ্ছে -3। সো 10 ইনভার্স √3, 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, 60 মানে π/3। আচ্ছা, তো থিটার মান আসলো এটা। এখন নতুন যে বিন্দুটা, সেটা হচ্ছে থিটা অফ পি বিন্দু, দিয়ে দিলাম থিটা অফ পি বিন্দু। সো নতুন যে বিন্দু সেটা হচ্ছে থিটা অফ কিউ। এই কিউ এর কেসে আমাদের পয়েন্টের অ্যাঙ্গেল রোটেশন হচ্ছে এইটুকু, যদিও পি এর কেসে আমাদের, আমি সহজ করে বলি যারা এটা একটু কম বুঝো তাদের জন্য একটু সহজ করে বলতেছি, এই যে ডিস্টেন্সটা, এই অ্যাঙ্গেলটা ও কিউ, এইটুকু হচ্ছে আমাদের 4π/3, তার থেকে এই যে π/6 কোণ বাদ দিতে হবে। তাহলে সুতরাং থিটা কিউ ইকুয়াল টু 4π/3, বাদ বিয়োগ করতে হবে কেন? কারণ তুমি ঘড়ি কাঁটার দিকে ঘুরছো, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেলটা কমে যায়, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে অ্যাঙ্গেলটা বাড়তো, এরকমই লজিকটাই জায়গায়। তো 4π/3 মাইনাস হচ্ছে π/6, 6 লসাগু 3 দুগুণে 6, 8π, 7π/6। এটা হচ্ছে নতুন অবস্থানের আমাদের কিউ এর পোলার স্থানাঙ্কের আর এর থিটার মান, এবং আর ইকুয়াল টু হচ্ছে আর অফ কিউ। কিউ বিন্দুর রেডিয়াস বা দূরত্ব আর, এবং সেটা পি এর বেসিক আর, সেটা সমান হবে। সুতরাং কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক আর এর মান হচ্ছে 2√3, থিটার মান হচ্ছে 7π/6। তোমাকে বুঝছো এখানে? বলো অঙ্কটা সবাই। জি ভাই, বুঝতে পারছি, ভালো লাগছে। আর এর মানটা হচ্ছে কি, যে দেখো এখান থেকে এই ওপি রেখাটা, হ্যাঁ হচ্ছে কি হয়েছে বলো তো, ওপি রেখার এই ডিস্টেন্সটা আর কি না, তুমি এটা বুঝছো কিনা বলো? ওইখান থেকে এই ডিস্টেন্সটা আর, যে এটা কি বুঝছো? এই রেখাটাই তো এখানে শিফট হয়েছে, রেখাটা এরকম থেকে এর দিকে ঘুরে গেছে। এই যে এখান থেকে এখানে ঘুরলো, এখানে এই রেখার দৈর্ঘ্যের কি কোনো চেঞ্জ আসবে বলো? তো দৈর্ঘ্যের যদি চেঞ্জ না থাকে তাহলে সেটা তো আর এর মানে কোনো চেঞ্জ আসবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অঙ্কটা সলভ করে ফেলতে পারলাম। যে কুয়েটে আসা 14-15 কোয়েশ্চেন, আমরা এর পরের কোয়েশ্চেন যাবো। চলো, ওকে।
তো এই যে অঙ্কটা এতক্ষণ আমরা সলভ করলাম, এই যে আমাদের দেখো 2√3 আর হচ্ছে 7/6, এখানে ছোট করে করে দেওয়া আছে, কিন্তু যারা হচ্ছে কি হবে আচ্ছা এখানে মাইনাস রোটেশন থেকে নিচ্ছে -2π/3, প্লাস রোটেশন থেকে নেয় নেই, একই অ্যান্সার বলা যায়। আচ্ছা ওকে, তো চলো দুইভাবে করা যায়। আচ্ছা দেখো এবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16-তে আসা একটা কোয়েশ্চেন, এটা খুব সুন্দর কোয়েশ্চেন, যে কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক 390 ডিগ্রি, কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো কার্তেশীয় স্থানাঙ্কে বলো x = r cos θ, y = r sin θ, x = কি বলো r cos θ, আর এর মান হচ্ছে 3 cos 90, cos 90 মান হচ্ছে 0 অর্থাৎ 0, y = r sin θ, θ মান 90 ডিগ্রি, তো r এর মান হচ্ছে কত 3, তো 3 into sin 90 মান হচ্ছে 1, সো x হচ্ছে 3 0,3 শেষ, নিম্ন স্থানাঙ্ক 0 3। আচ্ছা এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা একই কথা, স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত, মাইনাস মাইনাস, এটা মাত্র করছি মাইনাস মাইনাস, দুইটা যদি মাইনাস মাইনাস হয় সো সেক্ষেত্রে আমরা কীভাবে করতে হবে। এখন দেখো এখানে কোয়েশ্চেনে থার্ড কোঅর্ডিনেটে এভাবে কেন লিখছে, যে -π প্লাস কেন দিচ্ছে, তো সেটা বলে দিই। তৃতীয় চতুর্ভাগে যদি বিন্দু যায় তাহলে এদিক থেকে রোটেশন দিয়ে ঘুরে আসলে পাই প্লাস থিটা, কিন্তু যদি উল্টা দিক থেকে ঘুরো তাহলে এইটার এই উল্টা দিক দিয়ে ঘুরলে এদিক থেকে পর্যন্ত হচ্ছে -π, আর এইটুকু হচ্ছে প্লাস থিটা ধরা হয়, তো -π প্লাস থিটা অর্থাৎ একই অ্যাঙ্গেল, হ্যাঁ একই অ্যাঙ্গেল, কিন্তু ঘটনাটা এরকম আর কি, ঠিক আছে, যে যদি তুমি ধনাত্মক কোণ হিসেবে ঘুরো তাহলে হচ্ছে পাই প্লাস থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ বলে -π প্লাস থিটা। এখন যে কোনোভাবে অপশনটা দিতে পারে, তো এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘূর্ণনের কেসে অ্যাঙ্গেল বের করছে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বের করছি, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, রিটেন পরীক্ষায় কোনো ঝামেলা নেই। এমসিকিউতে হচ্ছে যদি তুমি এইভাবে করে অ্যান্সার বের করো আর যদি দেখো যে অপশনটা এভাবে করা, তাহলে তুমি হচ্ছে কি করবা 360 থেকে সেটা বিয়োগ দিয়ে তো অ্যান্সার বের করে ফেলতে পারবা, কারণ টোটালটা তো যোগফল 360, এইভাবে করে ফেলতে পারবা। আচ্ছা ওকে, এরপর আমাদের বইয়ের যে কোয়েশ্চেন্সগুলো আছে এখানে রূপন্তী প্রকাশনী সহ আদার্স বইগুলোতে, এখানে দেখো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের কনভার্সেশনে অনেকগুলো কোয়েশ্চেন্স দেওয়া আছে, ওকে, এবং এই কোয়েশ্চেন্সগুলোর কেসে যে অঙ্কগুলো দেওয়া আছে, এই যে আমাদের 1, -√3, তারপর 3,3√3 ঢাকা বোর্ড 19-এ আসছে, তারপর হচ্ছে যশোর বোর্ড 19-এ আসছে -1, তাই না, এগুলো কিন্তু, বা যশোর বোর্ড 19-এ আরেকটা কোয়েশ্চেন আসছে 3,90 ডিগ্রি, যেটা ঢাকা বোর্ডে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একটু আগে দেখছিলা, তাই না, তো এগুলো কমনলি আসে এবং এগুলো ডিরেক্ট সূত্র, কি বললাম ডিরেক্ট, x = r cos θ, y = r sin θ, ডিরেক্ট যে সূত্রটা তুমি জানো ওই সূত্রটা ইউজ করে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে, আর কোনো ভেজাল এখানে নাই। তো আমরা স্থানাঙ্কের রূপান্তর নিয়ে বলতেছিলাম, এখন সমীকরণের রূপান্তরে দেখো ভর্তি পরীক্ষা 12-13-তে আসছিল একটা কোয়েশ্চেন, এটা দেখো আমি খুব সহজ করে বলে দিই, দেখো মুখে মুখেই r = 2a অফ এত, তাই না, তো r এর জায়গায় r² আনতে হবে, আর r² আনার কেসে কৌশলটা কি বলে দিই, এই দেখো r = এত, তো উভয় পাশে তুমি যদি r দ্বারা গুণ করো তাহলে r² = 2a × r cos θ, তাই না, এখানে r cos θ = হচ্ছে x, আর r² সমান হচ্ছে x² + y², তো সেটা কিন্তু লেখা হয়েছে, বা x² + y² - 2ax = 0, খুব সিম্পল কোয়েশ্চেন। তারপর পোলার স্থানাঙ্কে সমীকরণে প্রকাশ করো, এরপর যে কোশ্চেনটা দেওয়া আছে একই নিয়মে করে ফেলতে পারবা, x² + y² সমান r² লিখলা, আর xy xy কেসে দেখো 2a², x হচ্ছে r cos θ, y হচ্ছে r sin θ, হিসাব মিলাও, আর এখানে r² হোল স্কয়ার আছে, তো আর এখানে স্কয়ার বাদ গেল, তাহলে r² = a² 2 sin θ cos θ sin 2θ লেখা যায়, ঠিক আছে, r² 2 sin θ cos θ sin 2θ লেখা যায়, সেইভাবে কিন্তু অঙ্কটা মিলিয়ে ফেলা যায়, এগুলো সহজ সহজ কোয়েশ্চেন। আচ্ছা দেখো এখানে আমরা একটা কঠিন কোশ্চেনে যাই। আচ্ছা ওকে, আর বইয়ের মধ্যে এখানে দেখো আমাদের পোলার স্থানাঙ্ক পার্টে পোলার থেকে কার্তেশীয় সমীকরণে এবং কার্তেশীয় থেকে পোলার সমীকরণে কয়েকটা কোশ্চেন দিছে, x² + y² - ay = 0, এই কোশ্চেনটা কিন্তু এভাবেই মুখে মুখে কিন্তু তোমার সলভ হয়ে যেতে হবে। কিছু কোশ্চেন যে x² + y² দ্যাট ইজ r², আর এখানে y মানে হচ্ছে r sin θ, এইটুকু বসালে কিন্তু অ্যান্সার শেষ। আবার এখানে দেখো কুমিল্লা বোর্ড 8-এ আসছে যে r of 1 + cos θ
যেখানে কি করতে হয় যে আর দ্বারা গুণ করে হচ্ছে আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2, তাই না? ইকুয়াল তারপর হচ্ছে এখান থেকে আর ইকুয়াল টু হচ্ছে লেখা যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা সমান লেখা যায় এক্স। তো রুট ওভার যুক্ত রাশিটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে স্কোয়ার করলেই বা বোথ সাইডে বর্গ করলেই অ্যান্সার চলে আসে, আর কোনো ঝামেলা হয় না। 3 নম্বরটা খুব সুন্দর অঙ্ক, হোপফুলি করে নিতে পারবো। ওকে, আর দূরত্ব নির্ণয়ের কেসে আমাদের এখানে দেখো দূরত্ব নির্ণয়ের কেসে এখানে খুব একটা ঝামেলা নেই, ডাটাগুলো সহজ। ওকে, পোলার স্থানাঙ্কের কেসে দূরত্ব নির্ণয়, কার্টেসীয় স্থানাঙ্কের কেসে দূরত্ব নির্ণয় 9 10-এ পড়ছো। বৃত্তের যে আচ্ছা দেখো 14 নম্বরটা আমি একটু শর্টকাট বলে দিই, কোয়েশ্চেন নাম্বার 14। 14 নম্বরটা কমনলি আসে, শর্টকাট লিখে রাখতে পারো খাতায়, যে এক্স অক্ষ এবং -5 -7 হতে এত বিন্দুটি দূরত্ব সমান হলে কে এর মান কত। আমরা কিন্তু এখানে যে একটা কাজ করেছি, আবারও বলি যে আমরা তোমাদেরকে ক্লাসে আমি যা যা পড়াবো বা পড়ানোর প্ল্যান ওগুলাকে খুব গোছানোভাবে আমরা তৈরি করে এগুলাকে হচ্ছে টাইপ কমপ্লিট করে ডিজিটাল কন্টেন্ট আকারে সাজিয়ে তারপর তোমাদের কাছে আসে, যাতে আমাদের লেকচারটা একটা ক্লাসে অনেক কিছু আমরা দেখা দিতে পারি। আর তোমরা যেহেতু এটা ওয়ান কেন এগুলো সবাই কম বেশি পড়ছো, ফার্স্ট পেপারের অধ্যায়ের অঙ্কগুলো প্রত্যেকটাই কম বেশি করছো, এখন তোমার এটা ওভারভিউ দরকার, আর হচ্ছে তুমি যেগুলোতে আটকে যাবা এগুলো থেকে সলভ করে ফেলা দরকার, বেসিক পার্টটা ক্লিয়ার করে ফেলা দরকার, সেটা আমরা মোটামুটি করে দিব। ওকে, তো দেখো এখানে বলি যে এইটার পেশায় তো নর্মাল নিয়ম করতে পারো, কিন্তু শর্টকাটটা একটা যে কিসের মান চাইছে, কে এর মান চাইছে, আর সে কে ইকুয়াল টু হবে, যার মান চাইছে সে কে ইকুয়াল টু হবে বাকি যে দুইটা বিন্দু দিছে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে 4 + 5 হোল স্কোয়ার কে ইকুয়াল টু হচ্ছে বাকি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো তাহলে এখানে কি হয়, একটু বলো 4 + 5 উভয় পাশে দিয়ে স্কোয়ার করে দাও, 5 আর 9 9 স্কোয়ার সমান 81 প্লাস এখানে কে স্কোয়ার প্লাস 7 14 কে প্লাস 49 কে স্কোয়ার কাটা গেলে কে এর মান এখান থেকে চলে আসে এত। শেষ। সো সবাই একটু শর্টকাটটা লিখে রাখা, কোয়েশ্চেন নাম্বার 14। এইরকম কোয়েশ্চেন বইতে আরেকটা আছে ওয়াই অক্ষ দিয়ে, ওয়াই অক্ষ এবং 7,2 হতে a,5 বিন্দু দূরত্ব সমান হলে এই বিন্দুর মান নির্ণয় করো। ওকে, এটা ওইটার মান আসে 29/27। তাই না? ওই অঙ্কটা অনেকবার আসছে, অনেকবার করাইছে, এই জন্যে অঙ্কের পার্ট লাইন কোয়েশ্চেনটা মুখস্থ ছিল। তো ওই কোয়েশ্চেনটাও বইতে আছে বা এই শিটের মধ্যে অ্যাড করা আছে। তো একই নিয়ম, যে ওইখানে এর মান চাইছে এ ইকুয়াল টু হবে যে দুইটা বিন্দু দিচ্ছে তার দূরত্ব, মানে এটা এমসিকিউর জন্য শর্টকাট বলে দিলাম যাতে তুমি দ্রুত করে ফেলতে পারো। এটা হচ্ছে এমসিকিউর জন্য ডিরেক্টলি করে ফেললাম। ওকে, তাহলে আর কোনো চিন্তা ভাবনা করা লাগলো না। ডাটা যদি অন্য কিছু দেয়, হ্যাঁ, যদি এই ডাটা দেয় তাহলে তো ভালো, তোমার এটা করতে করতে অলরেডি মুখস্থ হয়ে যাবে। যদি এই ডাটার পরিবর্তে অন্য কোনো ডাটা দেয়, স্থানাঙ্কটা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু তুমি পারবা, তাই না? তখন কিন্তু তোমার খুব একটা ভেজাল লাগবে না, ইনশাল্লাহ পারা যাবে। ওকে, সবার কাছে ক্লিয়ার কথাটা বলো। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি তো জাস্ট একটা শর্টকাট বলা যে এই এক্স অক্ষ এবং -5 -7 বিন্দু থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে, অর্থাৎ এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব এবং এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব, এই দুইটা বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে সমান হলে, হ্যাঁ, কে এর মান বের করতে বলছে, বুঝছো? তো সেক্ষেত্রে এক্স অক্ষ এবং এত থেকে এত বিন্দুর দূরত্ব, এত বিন্দুটির দূরত্ব, অর্থাৎ এক্স অক্ষ থেকে 4, কে এর দূরত্ব এবং -5 7 হতে, আচ্ছা, শর্টকাটটা হচ্ছে কিসের মান চাইছে বলো, কে এর মান চাইছে, আর সেই কে ইকুয়াল টু হবে যে দুইটা বিন্দু দিছে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এইভাবে করলে শর্টকাটটা হয়ে যাবে, আর সেটাই বের করছি। কে ইকুয়াল টু, চিত্র আঁকতে হবে, চিত্রটা আঁকলে হচ্ছে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং -5 -7, ধরো যে এটা হচ্ছে -5, আমি আনুপাতিকভাবে আঁকি, হ্যাঁ, -7, এক্স অক্ষ এবং -5 -7 বিন্দু হতে 4, বিন্দু দূরত্ব সমান, অর্থাৎ এখানে একটা বিন্দু এমনভাবে নিতে হবে, এটা ধরো যে 4, তো এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। ওকে, সেভাবে এখন এখানে তো আমার চিত্র অনুযায়ী বোধহয় সমান হয় নাই, আমার চিত্র অনুযায়ী এক্স অক্ষটা একটু উপরে হলে সমান হইতো, তাই না? ওই তো দেখ, মানে চিত্রটা হচ্ছে আমার কাইন্ড অফ এরকম, বুঝছো? তো সেই হিসেবে এখন দেখো, তুমি বলতে পারো যে এখানে এই বিন্দুটা আপনি এখানেই কেন নিচ্ছেন,
আর আমাদের এই বিন্দু স্থানাঙ্ক আর এক্স অক্ষের সাপেক্ষে বিন্দুটাকে এখানেই পড়তে হয়, এবং এখানে পড়তে হয় মানে ওয়াই এর মান নেগেটিভ হইতে হবে। ওয়াই এর পরিবর্তে কে আছে, কে এর মান নেগেটিভ হইতে হবে। এখন সেটাই দেখো, অ্যান্সার দেখো সেটা নেগেটিভই আসছে, উপরে গেলে এটা হইতো না। আচ্ছা, সো এই জন্যে এইভাবে আর কি চিত্রটা গেল। আচ্ছা, ওকে, হোপফুলি ক্লিয়ার এই কথাগুলা। তারপর চলো এরপর যে কোশ্চেনটা আছে, এটা 9, 10 এর কোশ্চেন, যে কোটিভুজের দ্বিগুণ যদি এবং দূরত্ব এই বিন্দু থেকে দূরত্ব এত একক হয় তাহলে বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো। 9, 10 এর অঙ্ক, 9, 10 এরকম অঙ্ক অনেক ছিল, কম বেশি সবাই পাইছিল, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং এই কন্টেন্টগুলোর আন্ডারে বইয়ে অনেকগুলো কোশ্চেন্স দেওয়া আছে, তবে বইয়ের কোশ্চেনগুলোর কেসে এই যে আমাদের সামান্তরিকের শীর্ষবিন্দু বা রম্বসের বা সমবাহু ত্রিভুজের এই অঙ্কগুলো এখন আর আসে না পরীক্ষায়, একদমই আসে না। তো সেই জন্য সুবিধা যে এই অঙ্কগুলো তাও যেহেতু বইতে আসে এই জন্য অ্যাড করা হয়েছে, বাট বইতে না থাকলে অ্যাড করতাম না, কিন্তু আসে না, আমি সেটাও বলে দিলাম ওই জন্য। ওকে, তারপর তোমাদের এই যে আমাদের যে স্থানাঙ্ক রীতির কেসে এই যে দেখো ওয়াই অক্ষ এবং 7,2 হতে a,5 বিন্দু দূরত্ব সমান হলে এর মান হচ্ছে 29/7, যেটা বললাম এই অঙ্কটা। তো সেক্ষেত্রেও কিন্তু লজিক সেম, কি বললাম যে এখানে কিসের মান চাইছে, এর মান প্রমাণ করতে বলছে, তো সেই এ ইকুয়াল টু হবে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এ ইকুয়াল টু হবে যে দুইটা বিন্দু এখানে দেওয়া আছে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। শর্টকাটটা লিখে রাখতে পারো, কারণ এটা খুব কাজে লাগে, এবং কোশ্চেন পড়ে অঙ্কটা সলভ করতে গেলে একটু প্যারা খাবা, শর্টকাট জানা থাকলে ইজিলি সাথে সাথে করে ফেলতে পারলাম। ওকে, এটা হচ্ছে ভালো সুবিধা হইল। চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, এখানে আমরা কিছু শর্টকাট বেসিক বলে দিছি, কারণ এখানে তোমাদেরকে উপরে দেখছিল যে হচ্ছে এটা কোন ধরনের কেস আসে সেটা দেখাইতে বললো। তো এটা কাইন্ড অফ 9, 10 এর কন্টেন্ট, এটা কলেজ লেভেলের কন্টেন্ট এরকম না, 9, 10 এর কন্টেন্ট, সে তোমার পারলো। আর এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে পরিকেন্দ্র নির্ণয়। পরিকেন্দ্র নির্ণয় একটা কোয়েশ্চেন আছে, আমি সেটা একটু দেখেছি, এখানে চোখে পড়লো, এটা বলে যাই। দেখো এই যে 10-3 পরিকেন্দ্র, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দিয়ে দিল, সেখান থেকে পরিকেন্দ্র বের করতে বললো। তো তোমরা বলো পরিকেন্দ্র নির্ণয়ের বেসিকটাকে তোমরা জানো, বলো পরিকেন্দ্র নির্ণয়ের বেসিক জানো কিনা? পরিকেন্দ্র তো অলরেডি খুব সিম্পল জিনিস, যে পরিবৃত্তের যে কেন্দ্র, ওকে, এই হচ্ছে পরিবৃত্ত, এই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, বেসিকটা বলে দিই। হ্যাঁ, তো এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে পরিকেন্দ্র। এখন যদিও এখানে স্থানাঙ্ক 0, 0, 0, 8, 4, 0 দিছে, এই স্থানাঙ্ক দেখে আমরা এখানে চিত্রটাকে এইভাবে না এঁকে আমরা এইভাবে চিন্তা করে রাখতে পারি। ওকে, এইভাবে আঁকতে পারি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, যে এটা হচ্ছে ও বিন্দু 0, 0, এটা হচ্ছে এ বিন্দু 4, 0, এটা হচ্ছে বি বিন্দু 0, 8, এইভাবে আমরা আঁকতে পারি। এখন এই আঁকার কেসে পরে কথা কি হয় দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে মানে এখানে কনসেপ্টটা কি, যে যেটা কেন্দ্র হবে ওই কেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হবে। ওকে, এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হবে, কারণ এই বৃত্তটা এই শীর্ষবিন্দু দিয়ে গেছে, আর কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব অ্যাকচুয়ালি এখানে ব্যাসার্ধকে ইন্ডিকেট করে। কোনটাকে ইন্ডিকেট করে? ব্যাসার্ধকে ইন্ডিকেট করে। আর ওই ব্যাসার্ধটাকে আমরা এখানে বলতেছি এখন পরিব্যাসার্ধ। ঠিক না? এই হচ্ছে এখানকার কাহিনী বা এখানকার কথা। তাহলে চলো এবার এখানে আমরা কিভাবে পরিকেন্দ্রের পার্টটা বের করবো বলো, মনে আছে কিনা বলো, কিভাবে করবো বলো, যারা করছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওকে, তো এই কোশ্চেনের কেসে সেটা করে ফেলা যায়। এই কোশ্চেনের কেসে যেটা হয় যে সমকোণী ত্রিভুজের শর্ত গেলে, সমকোণী আমি আবারও বলি, কি বললাম, সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে বেসিকটা যে জায়গায় যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা 9-10 শিখছো, কারণ এটা বইতে অনেক বড় করে করা আছে, কিন্তু শর্টকাটে করে ফেলা যায় যে অর্ধবৃত্তস্থ কোণ যে এ ও বি সমান এক সমকোণ হবে। হ্যাঁ, তো অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এ বি হবে এই বৃত্তের ব্যাস। তাহলে এর মাঝখান, এ বি এর মাঝখান পয়েন্ট ধরা যে সি। ওকে, সি বিন্দু।
সুতরাং সি বৃত্তটির কেন্দ্র। আর যদি সি বিন্দুটা বৃত্তটার কেন্দ্র নির্দেশ করে তাহলে বলো সি হচ্ছে আমাদের কেন্দ্রটাই, যে ব্যাসের প্রান্তবিন্দু, ব্যাসের মধ্যে যে কেন্দ্র সেটা তো মধ্যবিন্দুকে ইন্ডিকেট করে। তো সি যেহেতু বৃত্তের কেন্দ্র, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু শর্ত দিয়ে এ এবং বি এর যে স্থানাঙ্ক তাদের মধ্যবিন্দু 4 + 0/2 দ্যাট ইজ 2 আর 0 + 8/2 দ্যাট ইজ 4, 2,4 চলে আসলো। আর এরপর এখানে আমাদের ধরো যে এসি এর দূরত্ব বের করলে পরিব্যাস, ব্যাস তো হচ্ছে এবি, এবি এর দূরত্ব বের করলে ব্যাস চলে আসবে, কাজ শেষ। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে এই কোশ্চেন নিয়ে কথাবার্তা। আচ্ছা, হোপফুলি ক্লিয়ার। তোমরা শর্টলি উঠে নিছো, খাতা একটু উঠে নাও, শর্টলি খাতায় একটু শর্টলি উঠে নাও অঙ্কটা। বলো, এই চিত্রটা কি বুঝতে পারছো? বলো। জি স্যার, চিত্র বুঝতে পারছি। তাহলে কনফিউশন কোন জায়গায় বলো? মানে পরিকেন্দ্র আর পরিব্যাস একদম নির্ণয়ের ওইটুকু একটুখানি বলেন। পরিকেন্দ্রে দেখো, এটা খুব সহজ কনসেপ্ট। দেখো পরিকেন্দ্রটা এখানে হচ্ছে কোন পয়েন্ট, এই যে এই পয়েন্টটা। কেন? কারণ এই যে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বলে এই এ বি হয়ে যাবে এখানে ব্যাস। এটা কি বুঝছো? যেহেতু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, সমকোণ। জি স্যার। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেটা তো তুমি 9 শিখছো, তাই না? অর্ধবৃত্তস্থ মানে একটা বৃত্তের অর্ধেক, একটা বৃত্তের অর্ধেক সেটা তার ব্যাস ইন্ডিকেট করে, বৃত্তেরকে অর্ধেক বা সমান দুই ভাগে ভাগ করে বৃত্তের ব্যাস। তার মানে এটা হয়ে যাবে ওই বৃত্তের ব্যাস। তার মানে এখানে 50%, এখানে 50%, দুইটা ভাগে ভাগ হইলো। তো এই যে ব্যাস, এই ব্যাসের মাঝখান যে পয়েন্টটা, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে? সেটাই বললাম। আর সেটা বের করার জন্য এই বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু, মাঝখান পয়েন্ট মানে মধ্যবিন্দু, মধ্যবিন্দু শর্ত দিয়ে আমরা সি পেয়ে গেলাম। আচ্ছা ভাইয়া, ওইখানে যদি 0 0 না দেওয়া থাকতো তাহলে কি ওই বৃত্তের কনসেপ্ট দিয়ে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণের কেন্দ্র বের করতে না, এরকম লাগতো না। তখন যেটা করতাম আমরা, যে যদি আমাদের 0 0 না হইতো, অর্থাৎ এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ না হইতো, তখন যেভাবে করা লাগতো সেটাও বলে দিই। যে আমাদের এই যে বইগুলোতে যেভাবে করে দিছে, যে বৃত্তের কেন্দ্র হতে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলি। সো এবং সেই ব্যাসার্ধগুলো পরস্পর সমান। এই কিসে ও, তারপর ধরা যায় এ বি সি। এখানে কেন্দ্র ধরা লাগতো x1, y1 ধরে, এই যে ও এ সমান হচ্ছে বা x, y ধরে ও এ সমান ওবি একটা ইকুয়েশন আসতো, আবার ও এ সমান ওসি আরেকটা ইকুয়েশন আসতো। এই দুটি ইকুয়েশন এক্স আর ওয়াই যুক্ত হইতো। তো অজানা রাশি দুইটা, সমীকরণ দুইটা, এই দুটো সমীকরণ সমাধান করলে এক্স আর ওয়াই এর মান চলে আসবে। আর এক্স আর ওয়াই এর যে মানটা আসবে সেটা হয়ে যাবে পরিকেন্দ্র। আর কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষ দূরত্ব, সেটা হবে ব্যাসার্ধ, তাকে দ্বিগুণ করে দিলে চলে আসবে ব্যাস। আর পরিকেন্দ্রের কেসে এটার নাম হচ্ছে পরিব্যাস। তাই না? পরিবৃত্তের কেসে এটা কেন্দ্রের নাম হচ্ছে পরিকেন্দ্র আর ব্যাসের নাম হবে পরিব্যাস। বুঝছো কথাটা? হ্যাঁ, তো সবাই এটা একটু নোটস করে ফেলো যে পরিকেন্দ্র এবং পরিব্যাস, হ্যাঁ, যদি শীর্ষ আমাদের 0 0 না থাকে তখন কীভাবে বের করবো? 0 0 না থাকলে বলতে এখানে কথা আছে, 0 0 থাকলো একটা এক্স অক্ষের উপর আর একটা ওয়াই অক্ষের উপর, তাহলে গিয়ে আসলে এরকম অর্ধবৃত্তস্থ হবে। 0 0 দিল কিন্তু এটার মান 4 3 দিল, আর একটা মান দিল 4 7, তাহলে তো এটা হবে না। হ্যাঁ, তাহলে হবে, মানে এরকম করে স্ট্যান্ডার্ড শেপটা মেনটেন করতে হবে, তাহলে এখানে লজিকটা মিলবে, না হলে মিলবে না। আচ্ছা, গেল। তাহলে আমরা এটুকু বুঝলাম, খুবই ভালো। মেরিন সুলতানা সরলেখা শেষ করতে কয়টা ক্লাস লাগবে? দেখি কয়টা ক্লাস লাগে, তবে আমরা গোছানোভাবে পড়বো এবং একটু ডিউরেশন বেশি নিয়ে পড়বো। তো আজকে ক্লাসটা আমরা নিব ইনশাল্লাহ কতক্ষণ? 1-2 ঘন্টা তো নিব, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো নেওয়ার প্ল্যান। চলো, চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, এটা একটু তোমরা দেখে নিও। তারপর অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, এটা খুব সুন্দর কোয়েশ্চেন। হ্যাঁ, অন্তর্বিভক্তি বহির্বিভক্তির এই কন্টেন্টটা আচ্ছা, এটা হচ্ছে
আর একটা স্লাইডের সাথে অ্যাড হবে। আচ্ছা ওকে, তো এখানে শর্টকাট দেওয়া আছে, আমি একটু কোশ্চেনে যাই তারপর কথায় আসি। দেখো বিন্দুর কেসে, হ্যাঁ তোমরা সবাই তো অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি সূত্র জানো, তারপর আমি একটু দেখাই দিই যেহেতু বলা দরকার, যে এই যে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির কেসে আমাদের এ বিন্দু যেটা স্থানাঙ্ক ধরো x1, y1, বি বিন্দু x2, y2, এখানে একটা বিন্দু C যেখানে AC is to BC equal to M1 is to M2 হয়। সেই হিসেবে C বিন্দু স্থানাঙ্ক x, y ধরলা, C বিন্দু স্থানাঙ্ক এটা তোমরা প্রত্যেকেই জানো, এখানে x ইকুয়াল হচ্ছে এই যে আমাদের M1 x2 প্লাস M2 x1 ডিভাইড বাই M1 প্লাস M2, বা y এর কেসে M1 y2 প্লাস M2 y1 ডিভাইড বাই M1 প্লাস M2। আচ্ছা, আর বহির্বিভক্তির কেসে হচ্ছে সিটা এ বি এর বাইরে, এ থেকে সি পর্যন্ত M1 আর বি থেকে সি পর্যন্ত M2, আগেরটার মতোই, কিন্তু তখন সূত্রগুলোর মাঝখানে শুধু মাইনাস হয়ে যাবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, ওইটা একটা শর্টকাট দেওয়া, সেটা পর জানবা। এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তি সূত্র আর আশা করি পড়ানোর কিছু নাই। তো আমরা শর্টকাটগুলোতে আসি, যে এখানে এমসিকিউ যেহেতু আসে, এই এমসিকিউ পার্টে এই এমসিকিউ শর্টকাটটা কীভাবে শিখতে রাখতে হবে। তো এখানে দেখো এত এবং এত সংযোগ আগে এক্স অক্ষ কত অনুপাতে ছেদ করে এবং ওয়াই অক্ষ কত অনুপাতে ছেদ করে, এটা একটা শর্টকাট আছে যেটা আমাদেরকে জানতেই হবে, মাস্ট, পরীক্ষা লাগে, এমসিকিউতে অনেক আসে। তো এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই এর অনুপাত মনে রাখবা, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর অনুপাত। কি বললাম? এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করে বা বিভক্ত করে, এটা বের করতে চাইলে সেখানে ওই বিন্দু দুটো থেকে ওয়াই এর অনুপাতটা কাউন্ট করতে হবে। আর ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এটা বের করতে চাইলে এক্স এর অনুপাত দুইটা কাউন্ট করতে হবে। এবং এখানে অনুপাত কাউন্ট কেসে প্রশ্নে যে অনুপাতের সিকোয়েন্স দেওয়া আছে ওই সিকোয়েন্স মেনটেন বা ফলো করতে হবে। কি বললাম? এই অনুপাত কাউন্ট করার কেসে প্রশ্নে প্রথম যে বিন্দুটা থাকবে এটাকে x1 y1, দ্বিতীয় যে স্থানাঙ্কটা থাকবে সেটাকে x2 y2, এভাবে ধরতে হবে। প্রথমটা x1 y1, দ্বিতীয়টা x2 y2, এরকম লজিক। ঠিক আছে, হোপফুলি কথাটা ক্লিয়ার। সো এখানে দেখো এত এবং এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে x অক্ষ কত অনুপাতে ছেদ করে, তো এই জন্য প্রথম অনুপাতটাকে x1, বিন্দুটাকে x1 y1, দ্বিতীয় বিন্দুটাকে x2 y2, এভাবে ধরতে হবে। ঠিক আছে, তো x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তো x অক্ষের ক্ষেত্রে y এর অনুপাত, তাহলে x অক্ষের কেসে যদি m1 বাই m2 বলো, তাহলে হচ্ছে এখানে y1 এর মান হচ্ছে -1, y2 এর মান হচ্ছে 9, তাহলে m1 is to m2 1 is to 9। আর এখানে যে মাইনাসটা দেখতেছো, মাইনাসটা এইসব শর্টকাটে, এই শর্টকাটের কেসে মাইনাসটা অন্তর্বিভক্তিকে ইন্ডিকেট করে আর প্লাস বহির্বিভক্তিকে ইন্ডিকেট করবে, উল্টা। ওকে, উল্টা মনে রাখো। এই শর্টকাটের কেসে, নট ইকুয়েশনের কেসে, এটা কিন্তু কোনো ইকুয়েশন বলবো না, এটা একটা শর্টকাট কেস, শর্টকাটের কেসে এটা ঘটে। তো এবার দেখো এত এবং এত বিন্দু সংযোগ রেখে x অক্ষ y অক্ষ, x অক্ষের ক্ষেত্রে y অনুপাত যে m1 is to m2, তুমি বুঝতেই পারছো যে y অনুপাত 2 is to 5, আর মাইনাস আছে মানে অন্তর্ভুক্ত করতেছে, আর y অক্ষের কেসে m1 is to m2, x এর অনুপাত 1 is to 4। তোমরা কি এই শর্টকাটটা বুঝছো সবাই বলো? এটা অনেকেই জানো আগে থেকেই, আমরা তো রেগুলার ক্লাসে আমি পড়াইছিলাম। হ্যাঁ, ঠিক আছে, গুড। কারণ এটা আমরা আগেও করাইছিলাম, এই কন্টেন্টটা সহজ কন্টেন্ট, কঠিন না, অনেকবার করানো হয়েছে। আচ্ছা ওকে, সো এক্স অক্ষের কেস, ওয়াই অক্ষের কেস এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা পরের পার্টে যাই, চলো। এগুলো স্লাইড সেম। এখন দেখো এই যে পার্টটা, এটা ভালো কোয়েশ্চেন। দেখো এটা করি সি, যে একটা রেখাকে m1 এত এবং এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে আরেকটা রেখা m1 m2 অনুপাতে বিভক্ত করলে সেই m1 m2 হচ্ছে ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ করতে হবে। এটা বইতে ওইভাবে কনসেপ্টটা নাই, হ্যাঁ, কিন্তু অ্যাডমিশনে লাগে। তো ওই জন্য আমরা এখানে অ্যাড করে দেওয়া যে x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে ax plus by plus c equal to 0 এত রেখাটি m1 m2 অনুপাতে বিভক্ত করলে, m1 m2 অনুপাতে বিভক্ত করলে সেই অনুপাত, ওকে, অর্থাৎ আমি যদি ফিগারটা দেখাই, ধরো এটা হচ্ছে সেই a বিন্দু,
এটা ধরো যে বি বিন্দু, হ্যাঁ, এদের রেখাকে অন্য একটা রেখা, এটা ধরো যে সেই ax প্লাস by প্লাস c, এই রেখাটা এই বিন্দু দুটাকে m1 m2 অনুপাতে বিভক্ত করছে। সেই হিসেবে ওই অনুপাতের মানটা হচ্ছে, কারণ এগুলো এমসিকিউর কন্টেন্ট, এমসিকিউতে লাগতে পারে, লাগে, তো সেটা এইভাবে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে 22 নম্বর কোয়েশ্চেনটা, এত এবং এত বিন্দু দ্বয় সংযোগ রেখাংশকে এত রেখাটি m1 m2 অনুপাতে বিভক্ত করলে সেই m1 বাই m2 ইকুয়াল টু হবে শর্টকাট দিয়ে এই যে আমাদের এখানে কথা হইলো। আর এই শর্টকাটের কেসে আমরা মাইনাস দ্বারা বহির্বিভক্তি বোঝায় সেটা দিয়ে দেওয়া হইলো। দুটো শর্টকাট দুই রকম, এটা একটু মনে রেখো। তারপর দেখো, ওকে, তাহলে এটা তো আশা করি পারবা যে রেখার কেসটা, এটা একটা নতুন কনসেপ্ট ছিল তোমাদের জন্য, এটা একটু মনে রেখো, ঠিক আছে? রেখার এই কেসটা একটু নতুন কনসেপ্ট, যেটা পরীক্ষার জন্য বা অ্যাডমিশনে। বলো। আচ্ছা, তারপর চলো আমাদের 22 নম্বর কোয়েশ্চেনটা কমপ্লিট। 23 নম্বর কোয়েশ্চেন, এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাকে যে বিন্দুটি এত বিন্দুতে ছেদ করে বহির্ভুক্ত করে এর স্থানাঙ্ক। সো এটা তো নর্মাল ডাটা, ডিরেক্ট সূত্র দিয়ে করবা, ঝামেলা নাই। আর তারপর বইয়ের কোয়েশ্চেন দেখো, বইয়ের কোয়েশ্চেন এখানে সমদ্বিখণ্ডকের কনসেপ্ট আছে, তারপর ওই যে সমদ্বিখণ্ডকের কনসেপ্টটা এখানে অ্যাড করা। এরপর দেখো এই যে 4-এর 1 নম্বর কোয়েশ্চেন, এত এবং এত বিন্দু সংযোগ রেখাংশকে এবি কে সংযোগ রেখাংশ এবি, এ এবং বি এর সংযোগ রেখাংশ এবি, এটা বুঝতে পারছো। এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো, এবং এই সি পর্যন্ত বর্ধিত করার কেসে এবি ইকুয়াল টু 3bc হয়। এই কেসে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। এবং এটা আমি মূল অংশটুকু বলে দিই যে এ বি, এটা তোমরা অনেকে জানো অলরেডি, তারপর একটু রিভিশন কন্টেন্ট, একটু রিভিশন দিয়ে নাও। সি পর্যন্ত বর্ধিত করলাম এবিকে, তো এবিকে সি পর্যন্ত বর্ধিত করলে আমাদের রেশিও হবে AC is to BC, that is M1 is to M2. কিন্তু এখানে দিছে দেখো AB equal to 3BC দিছে কোশ্চেনে। ওকে, কোশ্চেনে কি দিছে? কোশ্চেনে দিছে AB equal to 3BC, যেটাকে লিখতে পারো যে AB by BC equal to 3, অর্থাৎ যেহেতু AC is to BC লাগবে, তাহলে AB এর সাথে BC যোগ করলে AC চলে আসবে, তাই না? তো এবি এর সাথে, এটা তোমরা করছো অনেকবার বোর্ড এক্সামের জন্য, বিসি যোগ করলে এসি চলে আসবে 3 + 1/1। তাহলে এবার বলো এসি বাই বিসি, দ্যাট ইজ 4/1। এই হচ্ছে রেশিওর কেস, এসি ইস টু বিসি 4:1। তো এই রেশিওর কেস ধরে নিয়ে তোমাকে আগানো লাগবে এবং তারপরে কন্টেন্টগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। ওকে, সো 4:1 রেশিও ধরে তারপর তুমি বহির্বিভক্তির যে সূত্র আছে সেটা করলা। তারপর দেখো এখানে 2 নম্বর কোশ্চেনটা, এই যে 3AB = 2BC হয়, একই ডাটা। এভাবে হচ্ছে তোমাকে কি করতে হবে বলো, যে AB = 3BC ধরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? AB = 3BC ধরে। তোমরা কি এই কনসেপ্টটা বুঝছো নাকি বুঝো নাই বলো? জি ভাই, বুঝতে পারছি। বাকিরা যারা আছো একটু বলো, এই কনসেপ্ট কি বুঝতে পারছো? বহির্বিভক্তির কনসেপ্ট। এটাকে AB by BC equals to 3/1, মানে M1 3M। না, বহির্বিভক্তির অঙ্ক অন্তর্বিভক্তির ডাটার কথা, শর্তের কথা ইউজ করলে নাম্বার কেটে রাখবে, রিটার্ন পরীক্ষায় নাম্বার 0 দিয়ে দিবে, ওইটা করা যাবে না, বুঝছো? ওইটা বললে অন্তর্বিভক্তির মতো করে মিলে, কিন্তু ওইটা করলে রিটার্নে নাম্বার পাবা না, কারণ এই যে বহির্বিভক্তি বলেই দিচ্ছে। তো বহির্বিভক্তির কেসের অঙ্ক অন্তর্বিভক্তি দিয়ে করলে নাম্বার পাওয়া কেমনে? যদিও লজিক বা ক্যালকুলেশন মিলবে, এমসিকিউর জন্য করতে পারবা, রিটার্নের জন্য করলে নাম্বার দিবে না। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা খুব সুন্দর কোশ্চেন, আমি একটু দেখাই তোমাদেরকে। একটা সামান্তরিকের যদি ABC একটা রম্বসের শীর্ষবিন্দু হয়, রম্বসের ক্ষেত্রে তো আমরা জানি যে বাহুগুলো সব সমান, তাই না? ABCD। তো এখানে A বিন্দু, আমি শর্টকাটটা বলে দিই, তোমরা অনেকেই
শর্টকাটটা হয়তো করছো আগে, কারণ আমি যখন রেগুলারলি আমি নিজে ক্লাস নিয়েছিলাম আমি এই শর্টকাটগুলো পড়াই দিয়েছিলাম। ওকে, ডি বিন্দু হচ্ছে, আচ্ছা ওকে, সি বিন্দুটা তুমি x3, y3 ধরলাম, সি বিন্দুর স্থানাঙ্ক ধরলে x3, y3। তো সেই x3, y3 স্থানাঙ্কের কেসে অঙ্কটা কীভাবে করবো আমি বলে দিই। x3 ইকুয়াল টু হবে x3 যে কর্ণে আছে মনে রাখো তার অপোজিট কর্ণের x এর মান দুইটার যোগফল মাইনাস x3 যে কর্ণে আছে সেই কর্ণের x এর মান। সেমভাবে y3 দ্যাট ইজ y3 যে কর্ণে আছে তার অপোজিট কর্ণের y এর মান যোগফল মাইনাস y3 যে কর্ণে আছে ওই কর্ণের y এর মান। আর 5, 6, 11, 11 থেকে 2 গেলে 9, 8, 17, 17 থেকে 5 গেলে 12, 9, 12 এইভাবে মনে রাখো, ঠিক আছে। অর্থাৎ x1 এই যে x2 প্লাস x4 মাইনাস x1 আর y2 প্লাস y4 মাইনাস y1, এভাবে লজিকটা ইউজ করতে পারবো। আচ্ছা, তুমি কি বুঝছো অঙ্কটা? জি ভাইয়া বুঝছি, এটা আগেও দেখছি। শর্টকাটটা আমরা রেগুলার ক্লাসগুলোতে দেখাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, লেখা কি শর্টলি লেখা হয়েছে? টাইপ 6 শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় পার্টে হাইলাইট করে। দেখি কোয়েশ্চেন নাম্বার 25। এই অঙ্কটা একটু করো সবাই দ্রুত। আমি 2 মিনিট একটু ব্রেক দিই, 2 মিনিট সময় দিই। 2 মিনিট সময়ের মধ্যে অঙ্কটা ডি বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলো ফার্স্ট। এগুলো যদি বড় অঙ্কের মধ্যে আসে তাহলে কিভাবে করব? আগে এটা শেষ করো তারপর বলি, তাতে করো। তোমরা নাস্তা করে নাও, আমি তোমাদেরকে বারণ করতেছি না কাউকে, তাতেই করো। জি ভাইয়া করা হয়েছে।
সবাই করেছো? জি স্যার। আচ্ছা চলো আমরা হচ্ছে এবার অ্যান্সারটা দেখি। তোমাদের অ্যান্সার কত আসছে? স্যার 8 -8,5 আর একটা 8, -5। আচ্ছা দেখি তাহলে। হ্যাঁ -8,5 আর 8,-5। ওকে, তো যারা আটকে গেছো তারা সলভটা একটু চেক করে নাও। এখানে সলভ সহ করা অ্যাড করা হয়েছে। দেখো একটু সবাই সলভটা একটু অ্যাড চেক করে নাও যে কী করলাম। যেহেতু বর্গ আমি একটু শর্টলি বুঝেও দিই, নাহলে আবার একটু আটকে দিতে পারো। দেখো বর্গের কেসে এখানে সবগুলো সমকোণে আছে। তো এ এবং বি, ওকে, এ এবং বি এই বিন্দু দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, আর কোশ্চেনে বললো সেখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। তো এখানে কি করা হয়েছে দেখো, যে এ বি এর সমীকরণ এবং তার উপর লম্ব বিসি এর সমীকরণ হচ্ছে বের করা হলো, ABCD। আচ্ছা, তারপর হচ্ছে এডি রেখার সমীকরণ, কর্ণ এডি রেখার সমীকরণ, এবং সেখান থেকে এসি কর্ণের সমীকরণ বের করে হচ্ছে কি করা হইলো, আমাদের বাকি কাজ করা হইলো। একটু কাহিনীযুক্ত ক্যালকুলেশন। তোমরা যারা সলভ করছো তোমরা কোন নিয়মে করছো? এভাবে করছো নাকি অন্য কোনো নিয়মে করছো? আচ্ছা ওকে, পিথাগোরাস দিয়ে সলভ করছো কিভাবে? ওইখানে এই বিন্দু ধরে নিয়ে এই কোণার উপরে এই সমকোণী ত্রিভুজটা সমীকরণ পাওয়া যায়, আর হচ্ছে এর কর্ণটা সমকোণের সমদ্বিখণ্ডিত করে ওইখান থেকে কোণ বাই করে। আচ্ছা, অর্থাৎ এখানে যে 0, 0 বিন্দু আছে, পিথাগোরাসের শর্ত দিলে তোমার তো এখানে কি আসবে বলো? বলো আবার একটু বলো, পিথাগোরাসের শর্ত দিলে এখানে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা কিভাবে করবা এই ডি বিন্দু স্থানাঙ্কের কেসে পিথাগোরাস দিয়ে? ডি বিন্দু xy ধরে নিলে এই যে বিডি একটা সমীকরণ পাবো, আর হচ্ছে এবি এইখানে একটা মান পাবো, আর হচ্ছে এইখানে তুমি xy ধরে নিছি এই যে এডি এর মানে হচ্ছে টোটাল একটা কি করলে পরে একটা বৃত্তের সমীকরণ পাবো। আচ্ছা, এটা হচ্ছে এবি বিন্দুগামী। ওই বৃত্তের কেন্দ্রটা হচ্ছিল আমার হচ্ছে এই যে এই কোণা যদি পি পয়েন্ট এ পয়েন্ট ধরে নিই সেন্টার অফ বি, তাহলে হচ্ছে এই কর্ণটা সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা মধ্যবিন্দু, তাহলে এ এফ মধ্যবিন্দু, আর হচ্ছে এই যে ডি এফ বিডি এফ। আচ্ছা বেশি ঝামেলা করছি? হ্যাঁ অনেক ঝামেলা করছো। আচ্ছা এখানে আমি তাহলে আবার একটু বলে দিই যে এখানে যেটা করা হয়েছে এই সলভের পার্টে, আমি সেটা একটু হাইলাইট করে দিই। যে এই ফিগারের কেসে আমাদের ফার্স্টলি এ বি এর সমীকরণ আমরা এখানে বের করলাম। হ্যাঁ, এ বি এর সমীকরণ এটা দুই বিন্দুগামী রেখার সমীকরণের কেসে বা মূল বিন্দুগামী রেখার সমীকরণের শর্তে পেয়ে গেলাম। এখন এ বি এর পরে কাহিনী যেটা, এটা হচ্ছে বিসি এর সমীকরণ। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে এখানে কনফিউজড যে বিসি এর সমীকরণটা কীভাবে বের করছি। তো বিসি এর সমীকরণটা বের করার শর্ত খুব সহজ। দেখো এই যে এখান থেকে তুমি ঢাল পাবা, ঢাল হচ্ছে -(x) এর সহগ বাই y এর সহগ, দ্যাট ইজ 8/5। তো বিসি রেখাটা বি বিন্দুগামী এবং তার ঢাল হচ্ছে 8/5। এই কেসে y - y1 = ঢাল m(x - x1). এই শর্তে তুমি কিন্তু এখানে বিসি এর সমীকরণ পেয়ে গেলা। তো বিসি এর সমীকরণ পেয়ে যাওয়ার পর এরপর একই লজিকে তুমি এডি এর সমীকরণও পাইলা। কীভাবে? ওই যে বললাম এ বি এর উপর লম্ব রেখা হচ্ছে এডি,
যা 0 0 বিন্দুগামী, সেই হিসেবে এডি এর সমীকরণ তুমি এখানে বের করতে পারলা। ঠিক আছে, এডি এর সমীকরণ পেয়ে গেলাম। এখন তাহলে এই যে সমীকরণ তিনটা আমরা পাইলাম, ওকে, এডি এর সমীকরণ, বিসি এর সমীকরণ। এখন তুমি যদি কোনোভাবে এসি এর সমীকরণ বের করতে পারো, অথবা তুমি যদি কোনোভাবে বিডি এর সমীকরণ বের করতে পারো, সো বিডি এর সমীকরণ বের করতে পারলে বিডি কর্ণ আর এডি রেখা, এই দুটা রেখার ছেদ বিন্দু হচ্ছে ডি, ডি এর স্থানাঙ্কটা তোমার চলে আসবে। তো এখানে যেভাবে করছে দেখো, এই যে এসি কর্ণের সমীকরণ, হ্যাঁ, তো এসি কর্ণের সমীকরণটা কীভাবে বের করতে বলো। এসি কর্ণটা এখানে যেহেতু আমাদের বেসিকটা যে জায়গায়, যে এখানে অ্যাকচুয়ালি আমাদের মধ্যবর্তী কোণ, এটা মূল বিন্দু, তো এই কোণটা 45 ডিগ্রি, সো ঢাল +1, আবার যদি এই রেখাটা বর্ধিত করা হয় তাহলে 135 ডিগ্রি চলে আসে, এই জন্য তখন -1 হবে ঢাল, তো +-1 এই শর্তটা এখানে গেল। ওকে, সো সেই হিসেবে এখানে কি করা হয়েছে যে এসি এর সমীকরণে তোমাকে প্লাস নিয়ে মাইনাস নিয়ে শর্ত দিয়ে করে সি বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক বের করলো। আচ্ছা, এবং সিডি এর সমীকরণ বের করে তারপর ডি এর স্থানাঙ্ক বের করছে। তো ওই একই কথা আর কি, যেটা আমরা বললাম যে তুমি চাইলে এখানে যেহেতু এডি এর সমীকরণ দেওয়া আছে, তুমি যদি বিডি এর সমীকরণ বের করো, যদি বের করতে পারো, তাহলে দুইটা ছেদ বিন্দু হয়ে যাবে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক। আর এখানে যে কাজটা করছে, যে বলো, অবস্থান ভেক্টর দিয়ে করা যাবে না? অবস্থান ভেক্টর এখানে না, ওইটাতে আসলে কি হয় যে তোমার ভেক্টরের কেসের কনসেপ্ট আর এখানে স্ট্রেট লাইনের কেসের কনসেপ্ট একটু ভিন্ন, তবে মিলানো যাবে, ডাটাগুলো একটা সাথে একটা লিঙ্ক করে মিলানো যাবে। তো এটা একটু লেন্দি কোয়েশ্চেন, হ্যাঁ, একটু লেন্দি কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন্সটা হচ্ছে তোমাকে একটু বুঝে শুনে করতে হবে আর কি। শর্টকাটের 2 লাইনের মধ্যে করে ফেলা যাবে না, বুঝছো, শর্টকাটের 2 লাইনের মধ্যে আর কি করে ফেলা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এসি কর্ণের সমীকরণের পার্টটা অনেকেই হয়তো একটু কনফিউজড। তো এসি কর্ণটা অ্যাকচুয়ালি আমাদের ওই যে তোমার এটা মাথায় রাখতে পারো যে একটা রেখার সাথে তোমার 3.7 এর কনসেপ্ট, যে এখানে এডি রেখা, এটা তুমি তো পাইলা, এডি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 0 0 বিন্দুগামী, এই শর্তে কিন্তু তুমি এখানে এসি এর সমীকরণটা তুমি পাবা, এসব বুঝছো। অথবা বিডি এর সমীকরণ তুমি এইভাবে করতে পারো যে বিসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, এবং বি বিন্দুগামী, যেটা তোমার 3.6 এই কনসেপ্টটা আছে, সেই শর্তে কিন্তু তুমি বিডি এর সমীকরণ পেয়ে যাবা। আর বিডি এর সমীকরণ এবং হচ্ছে এডি এর সমীকরণ, এই দুটো সমীকরণ সমাধান করলে তোমার হচ্ছে এখানে এমন যদি অ্যান্সার দিয়ে দিচ্ছি দুইটার জন্যই, প্লাসের জন্য মাইনাসের জন্য দুটো করে সমীকরণ আসবে, সমাধান করলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এরকম বাধ্যবাধকতামূলক না যে তোমাকে এডি এর পার্টটা দিয়ে করতে হবে বা বিসি এর পার্টটা দিয়ে করতে হবে। এখানে এডি এর পার্টটা দিয়ে বিসি এর এডি এর পার্টটা দিয়ে করছে, তুমি চাইলে বিসি এরটা দিয়ে করতে পারো। বিসি রেখার সমীকরণ তো বের করছো, বিসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কেন 45 ডিগ্রি? কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয়ের এই রেখার কোণটা হচ্ছে 90, অ্যাঙ্গেল অর্ধেক করলে 45 চলে আসে। একটু বাসার চেষ্টা করো, চিন্তা করো, হোপফুলি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বা পারবে। আর যদি আর কোনো শর্টকাট ওয়ে পাও সেটাও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, সো আচ্ছা, ওকে, এবার দেখো টাইপ 7-এ ক্ষেত্রফল নির্ণয়। চলো, হ্যাঁ, এ বি সি ডি এগুলো হচ্ছে 9-10 অঙ্ক। চতুর্ভুজের ক্ষেত্রফলের যে পার্টটা, 4টা বিন্দু দেওয়া থাকলে যেভাবে ক্ষেত্রফল বের করবা, 9-10 যেভাবে বের করছো ওই একই নিয়ম, নতুন কোনো নিয়ম না, 9-10-এর নিয়মটাই। তারপর বর্গ বা সামান্তরিকের কেসে আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করতে পারলে তাকে 2 দ্বারা গুণ করলেই সামান্তরিকের ক্ষেত্রফল বা বর্গের ক্ষেত্রফল এভাবে চলে আসা যায়, বের করা যায়, এটাও করতে পারো। আচ্ছা, ওকে, ত্রিভুজের ক্ষেত্রে পার্টটা তো আমরা দেখলাম, চতুর্ভুজের এগুলো আমরা দেখেছি। সো এই যে কোয়েশ্চেনটা আছে, দেখো বইটা আসছে, বিভিন্ন বুটেক্সে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং বোর্ডেও কয়েকবার আসছে যে y=mx, y=m1x এবং y=b রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই 3টা রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। এই অঙ্কটা কি করে দেওয়া লাগবে বলো? এই অঙ্কটা তোমরা বোর্ড এক্সামের জন্য করছো না অনেকবার? বাকিটা বলো, বোর্ড এক্সামের জন্য অঙ্কটা করছো না অনেকবার?
বোর্ড এক্সামের জন্য অঙ্কটা হ্যাঁ অঙ্কটা মাঝে মধ্যে এমসিকিউতে সরাসরি দেয়, এই জন্য এই কোশ্চেনের অ্যান্সারটাও মুখস্থ রাখতে হবে। ওকে, এটা কমনলি আসে অঙ্কটা, এমসিকিউর জন্য অঙ্কটা কমনলি আসে, এটা একটু মুখস্থ করো। অ্যান্সার পার্টটা মুখস্থ রাখো, b²/2 of 1/m minus 1/m1। ওকে, এভাবে মুখস্থ করে রাখো। আসলে চলো আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দিল। ওকে, 5 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু হলে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য কত? তো মধ্যমা হচ্ছে কি শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর যে লম্ব, সেটাকে আমরা মধ্যমার কেস বলি, তাই না? তো মধ্যমার শর্ত আমরা একটু বলে দিই, আবারও সহজ করে বলে দিই। দেখো, আচ্ছা এখানে ক্ষেত্রফলটা কেন ইউজ করছে? মধ্যমা তো নর্মালি ওকে শীর্ষ, এই যে বিপরীত বাহুর মধ্যবিন্দু সাথে শীর্ষবিন্দু যে সংযোগ রেখা, এটা হচ্ছে মধ্যমা। যে এ বি সি আমি বুঝিয়ে দিচ্ছি, এ বি সি, আর এই বি সি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এ ডি হচ্ছে মধ্যমা, তাই না? এরকম একটা ব্যাপার। এখন এখানে কোশ্চেন যেটা ডাটা দেখো, এই যে এখানে এ বিন্দু দিছে, এই এ বিন্দু তো তোমার লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক কত? তো সেটার জন্য এ বিন্দুর স্থানাঙ্ক যেন তুমি বের করতে পারো, তার জন্য ক্ষেত্রফলের মানটা দিচ্ছে। অর্থাৎ এই 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল সমান 5 একক ধরে এর মানটা তোমাকে বের করতে হবে। সেটাই দেখো প্রশ্ন মতে 5 একক ধরে ক্যালকুলেশন করে এর মানটা বের করছে, তাই না? এর মানটা বের করা হয়েছে। বারো দিয়ে 14, আচ্ছা এর মানটা এখানে কি ক্যালকুলেশন কি বোধহয় ভুল করছে? এর মান কত হয়? দাঁড়াও, যদি এই ক্যালকুলেশন ঠিক থাকে 5 দুগুণে 10, তাহলে 5 থেকে 7 গেলে -2, 4 -12, -14 এপাশে গেলে +14, 14 যোগ 10 24 হবে, তাই না? 24/-2 -12 হবে। ওকে, 20টা অতিরিক্ত লিখছে। হ্যাঁ, ওকে, কারণ এত টাইপের পার্ট টুকটাক ভুল যাবেই। তো এর মান যদি -12 হয়, এই যে হ্যাঁ দেখো এর মান -12, ওখানে কাজ শেষ। এর মান -12, এই যে হ্যাঁ সি বিন্দু স্থানাঙ্ক -12 7, আর হচ্ছে এই যে আমাদের এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাই না? এ বি এর মধ্যবিন্দু ডি, এই ডি বিন্দু মধ্যবিন্দু শর্ত আর সি বিন্দু এই দুই বিন্দুগামী রেখার সমীকরণের শর্ত দিয়ে এই যে মধ্যমা সমীকরণ, আর মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব, তাই না? তো ডি বিন্দুর স্থানাঙ্ক আর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে কাজ হয়ে গেল, কাজ শেষ। এগুলোতে আহামরি আর ঝামেলা নেই, ছোট কোশ্চেন বাট দ্রুত করার টেন্ডেন্সি রাখতে হবে, ঠিক আছে? কয়েকবার 1-2বার অ্যাটলিস্ট বাসায় করে রেখো, তাহলে দ্রুত করতে পারবো। এরপর এখানে ওই যে আমাদের বইয়ের কন্টেন্টের কেসে যে অঙ্কগুলো আছে, এগুলো সবগুলো যথেষ্ট সহজ সহজ কন্টেন্ট, খুব একটা ভেজাল নাই, এবং যা যা আমরা বলছি এগুলো দিয়ে তারপর যদি কোনো কোশ্চেনে তোমরা আটকে যাও সেগুলো একটু জানাবা। ভরকেন্দ্রের কেসে তোমরা তো প্রত্যেকেই আমরা এই বেসিকটা পড়েছি, আবার একটু ফিগারটা এখানে ড্র করে দিই, তাই না? ত্রিভুজের মধ্যমাদ্বয় একটু আগে যেটা শিখলাম, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র জি, তাই না? x1 তোমরা সবাই জানো এই জিনিসটা, y1, x2 y2, x3 y3। সো ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক x, y। ওকে, তো সেই x ইকুয়াল টু হবে 1/3 of x1 plus x2 plus x3, আর y ইকুয়াল টু হবে 1/3 of y1 plus y2 plus y3। তো সেই লজিকে এখানে আমাদের সূত্র দুটা ইনক্লুড করে দেওয়া, আর এইখানে 3টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্র চাইছে, ডিরেক্ট সূত্র ইউজ করছি, অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? ডিরেক্ট সূত্র ইউজ করলাম, অ্যান্সার চলে আসছে। আর অন্য কোনো শর্ত যদি দেওয়া থাকে যে তোমাকে কি করলো, যে ধরো বললো এ বিন্দু স্থানাঙ্ক দিল, বি এর স্থানাঙ্ক দিল, আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিল, সি এর স্থানাঙ্কটা বের করতে বললো, তখনও কিন্তু তুমি সেটা বের করতে পারবা। এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্কর কেসে দিল, আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিল, সি এর স্থানাঙ্ক বের করতে বললো, সি এর স্থানাঙ্ক তুমি তখন বের করে ফেলতে পারবা।
ঠিক আছে, ভরকেন্দ্র নিয়ে কারো কোনো বেসিক নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো কোয়েশ্চেন আছে বলো। ওদের কারো কোনো বেসিক জনিত কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবো, আমি সেটা সলভ করে দিব বা বলে দিব। ভরকেন্দ্র নিয়ে কোনো কনফিউশন আছে কিনা কারো? না ভাই সমস্যা নেই, অন্তবিভাগের কথা। হ্যাঁ, বাকিদের কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো যে ভরকেন্দ্রের পার্টের এই সমস্যা বা ভরকেন্দ্রের বইয়ের অঙ্ক যেগুলো আছে সেখানে এই অঙ্ক নিয়ে সমস্যা আছে কিনা কারো। সমস্যা খুঁজে তো সময় নেই, সময় পাই না আমরা, এরকমও কিন্তু কাহিনী হয়। হ্যাঁ আচ্ছা, ওকে, সো ভাইয়া বলো। ওই বর্গের অঙ্কটা আমি ভেক্টর দিয়ে করে ফেলাইছি, আমি করে দিবেন, আপনি অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সো তারপর আসো আমাদের অন্তকেন্দ্রের কেসে। আচ্ছা, অন্তকেন্দ্রের কনসেপ্টটা এটা একটু খাতায় লিখে রাখো কিছু জিনিস, এখানে আমরা অনেকগুলো শর্টকাট অ্যাড করছি, হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার একটু মুখস্থ করা লাগবে। আচ্ছা, ওকে। তো অন্তকেন্দ্র হচ্ছে অন্তবৃত্তের যে কেন্দ্র, ওকে, এটা ধরা যায় অন্তবৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র, তাই না? তো এই অন্তকেন্দ্রের কেসে আমাদের কেসগুলো দেখো, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। এই কেসে আমাদের অন্তকেন্দ্র বের করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে তোমাকে ফার্স্টলি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এ বিন্দু শীর্ষ, তার বিপরীত বাহু বিসি, এটার দৈর্ঘ্যকে ছোট হাতের এ দ্বারা, তারপর এ বি এর দৈর্ঘ্যকে ছোট হাতের সি দ্বারা, আর এ সি এটার দৈর্ঘ্যকে ছোট হাতের বি দ্বারা। লাইক ট্রায়াঙ্গেলের সাইন সূত্রের মধ্যে 7.7-এ ত্রিভুজের আমাদের গুণাবলী অধ্যায় 7.7 ত্রিকোণমিতি পাঠে ওইখানে এই ব্যাখ্যাটা দেওয়া ছিল। এই কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করে আমরা হচ্ছে এ বি সি, ছোট হাতের এ বি সি, এটার এক্সপ্লেনেশন গেল। ওকে, তো এটা বের করতে হবে। আর ভরকেন্দ্রের স্থান, যে আমাদের অন্তকেন্দ্রের স্থানাঙ্ক যদি ডি ধরো, শর্টকাট হচ্ছে এটা, যে ডি বিন্দু স্থানাঙ্ক তুমি কি ধরলা, ডি বিন্দু স্থানাঙ্ক ধরলা এক্স কমা ওয়াই, তাহলে সেই এক্স ইকুয়াল টু হবে, আবারও বলি, এই যে দৈর্ঘ্যগুলো বের করছো তাদের যোগফল নিচে হবে, তারপর হবে এ এর সাথে x1, বি এর সাথে x2, এক্স এর মানের কেসে ওয়াই আসবে না, এক্স এ আসবে শুধু, সি এর সাথে x3। ওকে, লজিকগুলো বুঝতেছো বলো, মানে মনে রাখার সিকোয়েন্স। ওয়াই এর ক্ষেত্রে সেম লজিক, যে এ প্লাস, মানে শর্টকাট ট্রিক্সটা আর কি, শর্টকাট। তো এ এর সাথে y1, বি এর সাথে y2, সি এর সাথে y3। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের কেসে এক্স আর ওয়াই এর মান বের করার কৌশল। আর এরপর তুমি যদি ভরকেন্দ্রের এটা পেয়ে যাও, ওকে, তারপর হচ্ছে পরিব্যাসার্ধ, সেকেন্ড যেটা সেটা আর, সেটার ক্ষেত্রে এই যে আমাদের শর্ত হচ্ছে এটা, এ বি সি 3টে বাহুর গুণফল, দৈর্ঘ্য গুণফল বাই 4 ইন্টু ডেল হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এটা হচ্ছে আমাদের এই পার্ট। আচ্ছা, এখন অন্তকেন্দ্র সংক্রান্ত আমার একটা সমস্যা ছিল। বলো। যদি প্রশ্ন অন্তকেন্দ্র দেওয়া থাকে এবং অপর একটি শীর্ষবিন্দু চাই, সেই ক্ষেত্রে বের করতে পারছিলাম না। কি বের করতে পারো নাই? মানে হচ্ছে সবগুলা ডাটায় দেওয়া আছে, একটা শীর্ষ দেওয়া নাই, তার বদলে হচ্ছে অন্তকেন্দ্রটা দেওয়া আছে। হ্যাঁ, ওই শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন অন্তকেন্দ্রের দুইটা কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে আমরা প্রথম দিকে এই শর্টকাট পার্টে কমপ্লিট করে দিই। সেকেন্ড যে কনসেপ্টটা, যেটা মূলত 3.7-এর কনসেপ্ট, ওই কনসেপ্টের এই অঙ্কটা করা হয় এভাবে, যে আমাদের ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, সেই বিন্দুটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তকেন্দ্র, এবং ওই বিন্দু ধরে যে বৃত্তটা আমরা ড্র করতে পারবো সেটাকে বলা হবে অন্তবৃত্ত। তো কোণের সমদ্বিখণ্ডকের পার্টটা এখানে ইউজ করতে হয়। এখন যে ডাটাগুলো আছে ওই কোশ্চেনটা দরকার হলে গ্রুপে পোস্ট করে রাখো, আমি চেক করে সলভ করে দিব। এই রিলেভেন্ট ডাটা কোনগুলো আছে সেইগুলো চেক করে শর্ট ইউজ করা যাবে। তবে এটা মনে রাখো যে অন্তকেন্দ্র বের করার কেসে বা অন্তকেন্দ্র রিলেটেড কোশ্চেনের কেসে আমাদের সিলেবাসে কন্টেন্টে
কেস আছে এই দুইটা, একটা হচ্ছে বিন্দু দিয়ে দিল, হ্যাঁ এমসিকিউর জন্য শর্টকাট দিয়ে করে ফেললাম, আর 3.7-এ স্পেসিফিক্যালি অন্তকেন্দ্রের জন্য কয়েকটা 4-5টা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো আমরা করাবো, যদি একটু বড় বড় কোয়েশ্চেন এগুলো অবশ্যই করানো হবে। আর সেই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে দেখবা যে হচ্ছে এই জিনিসগুলো ধরে ধরে কীভাবে অঙ্কগুলো করতে হয়, কারণ অনেকগুলো ডাটা এখানে অলরেডি আছে। আচ্ছা ওকে, তো এখন আমাদের যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া হলো যে দেখো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, তিনটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিল। মূলত এমসিকিউর জন্য এই কোয়েশ্চেনের ডাটা, এমসিকিউ অন্তকেন্দ্র চায়, এমসিকিউতে অনেক সময় কোয়েশ্চেনে দেয়, একটু বড় হয় অঙ্কটা করতে, কিন্তু কিছু করার নাই, করতে হবে ভালোভাবে, একটু বড় হবে বাট করতে হবে। তো ফার্স্ট অফ অল তুমি কী করবা, এ বি, বিসি, সিএ এই দৈর্ঘ্যগুলো বের করবা। যে দেখো বিসি দ্যাট ইজ হচ্ছে বিসির মধ্যে এ মিসিং, ছোটো এই জন্য এ দ্বারা প্রকাশ করছে, এভাবে মনে রাখতে পারো। সিএ এর মধ্যে বি মিসিং, বি দ্বারা প্রকাশ করা। এ বি এটার মধ্যে সি মিসিং, সি দ্বারা প্রকাশ করা। তো তারপর কি হইলো, তারপর হচ্ছে এখানে আমাদের এ বি, বিসি, সিএ এই পার্টগুলো এখানে কমপ্লিট হইলো। এরপর অন্তকেন্দ্রের স্থানাঙ্কের কেসে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এই দুটো ডাটা নিয়ে আমরা কাজ করলাম। হ্যাঁ, এক্স এর ভ্যালুর কেসে এই শর্ত, ওয়াই এর ভ্যালুর কেসে এই শর্ত, ডিরেক্ট শর্ত ইউজ করলাম, অ্যান্সার চলে আসলো। বুঝছো সবাই? এই জিনিসটা একটু মনে রেখো, এটা খুব কাজে লাগবে। আচ্ছা ওকে, দেখো এখানে এই যে কোয়েশ্চেনটা 33 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর ইতিহাসে আরেকটা সুন্দর কোয়েশ্চেন যেটা অনেক কাজে লাগবে তোমাদের জন্য, এরকম একটা অঙ্ক। আচ্ছা, একটা উদ্দীপক থেকে অনেকগুলো কোয়েশ্চেন। দেখো এবিসি ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সাস্টে আসছে 11-12, অনেক আগের কোয়েশ্চেন, বাট 3টে শীর্ষবিন্দু দিয়ে দিল। এর ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, 4টা কেস। বুঝছো? ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। এখন অন্তকেন্দ্র, ভর কেন্দ্রের কেসে ডিরেক্ট সূত্র যে 1/3 of x1 plus x2 plus x3 y equal to 1/3 of y1 plus y2 plus y3। ভর কেন্দ্রের একটা কোয়েশ্চেন করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো ভর কেন্দ্রের পার্টটা দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। অন্তকেন্দ্রের কেসে আমরা যেভাবে শিখছিলাম, দেখো এই যে ছোটদের এ এর মান বের করলাম, দৈর্ঘ্য বি, তারপর হচ্ছে বি এর মান, সি এর মান, 3টা বের করলাম। তারপর অ্যাজ ইউজুয়াল আমি শর্তটা দরকার আবার তোমাকে লিখে দিই। এই যে অন্তকেন্দ্রের কেসে a প্লাস বি প্লাস সি, x1 bx2 cx3, তাই না? এক্স এর কেসে আর ওয়াই এর কেসে a প্লাস বি প্লাস সি, ay1 by2 cy3। হোপফুলি তোমার মুখস্থ হয়ে গেছে সূত্রটা এখন। তো এখন কাহিনী হচ্ছে সেটা যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সেভাবে ধরে করে ফেলা হয়েছে। ওকে, সেভাবে ধরে করে ফেলা হয়েছে। এখন পরিকেন্দ্রের কেসে এবার হিসাব দেখো, পরিকেন্দ্রের কেসে পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে পরিকেন্দ্র, এবং এই পরিকেন্দ্রটা যদিও আমরা তোমাদেরকে ওই যে যখন আজকের লেকচারই করানো হয়েছিল, আজকের লেকচারে কখন করানো হয়েছিল, ওই প্রথম 3.1-এর মধ্যে ছিল, ওইখানে বলে দেওয়া ছিল যে একটা শীর্ষ 0 0 আর 2টা বিন্দু হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের উপর পড়তেছে, পরিবেশের শর্ত দিয়ে আমরা অঙ্কটা করে ফেলছিলাম। বাট যদি আমাদের সেরকম কেস না দেয়, তখন আমি এটাও বলে দিয়েছিলাম যে তখন যেটা করতে হবে, যে নিয়মটা এখন তোমরা পাচ্ছ, হ্যাঁ, তখন এই কথাটা আমি বলে দিয়েছিলাম যে তখন এই যে শর্তটা যে ও বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, দ্যাট ইজ হচ্ছে আমাদের এই আর এর শর্তে ও এ সমান ও বি সমান ও সি। ওকে, দ্যাট ইজ ব্যাসার্ধ আর কে ইন্ডিকেট করে এই শর্তে সমান, অর্থাৎ ও এ সমান ও বি ধরে এবং ও বি সমান ও সি ধরে, যেহেতু এক্স আর ওয়াই অজানা রাশি, 2টা সমীকরণ আসবে, অজানা রাশি 2টা, সমীকরণ 2টা ক্যালকুলেশন করলে এক্স আর ওয়াই এর মান চলে আসবে, তারপর অটো অ্যান্সার চলে আসবে। তো সেটাই দেখো, পরিকেন্দ্রের কেসে ও এ সমান ও সি, আবার ধরো যেখানে আবার ও এর সমান ও সি কেন লিখলাম, তাই এটা টাইপ ভুল করছে লেখায়, ও এর সমান ও এর সমান ও সি দিবে না, এখানে ও এর সমান ও বি দিবে। তাইলে ও বি হইলে কি হয়, আচ্ছা প্রথমটা ও এর সমান ও বি দিছিল, প্রথমটাতে কি হবে বলো, ঠিক আছে, ও এর সমান ও বি আর ও এর সমান ও সি ধরে এরকম 2টা সমীকরণ আসছে, এখানে একটা সমীকরণ, এটার জন্য আরেকটা সমীকরণ, 2টা সমাধান করে এক্স আর ওয়াই এর যে মান আসবে সেই মানটা দিয়ে আর কি পরিকেন্দ্র পেয়ে যাব। কারো কোনো কোশ্চেন আছে একটু বলো।
এই কথা নিয়ে, পরিকেন্দ্রের এই কথা নিয়ে, বা অন্তকেন্দ্রের এই কথা নিয়ে। অন্তকেন্দ্র বের করছি, অন্ত, পরি, ভরকেন্দ্র, আর হচ্ছে লম্ববিন্দু, লম্বকেন্দ্র, সেটাতে যাচ্ছে। দেখো এগুলো সবগুলো তো বলা হয়েছে, এখানে তো কোয়েশ্চেন থাকার কথা না। আর দেখো হ্যাঁ, তো সমাধান করার পর পেয়ে গেলাম। আর লম্বকেন্দ্রের কেসে এটা ভালো কোয়েশ্চেন, লম্বকেন্দ্রটা কীভাবে বের করে এটা বলে দিই, যে শীর্ষতে বিপরীত বাহুর উপর লম্ব টানতে হবে। এরকম দুইটা লম্ব যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হবে লম্ববিন্দু বা লম্বকেন্দ্র। লম্ববিন্দু বলবো, আর যদি ওই লম্ববিন্দুকে ধরে যদি ট্রায়াঙ্গেল সার্কেল ড্র করা হয় তাহলে সেটাকে বলা হবে লম্বকেন্দ্র, নাহলে এর আগের কেসে লম্ববিন্দু বলতে হবে। সো লম্বকেন্দ্রকে ধরে যদি ট্রায়াঙ্গেল ড্র করা হয় তাহলে সেটাকে বলবো কি, লম্বকেন্দ্র। তো তাহলে এখন বলো যে আমরা যে কাজটা করছি এখানে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আমরা ধরো যে সি হতে এ বি এর উপর অঙ্কিত লম্ব সিডি এর সমীকরণ, বা এখানে সিএফ বলছে ফিগারে, সিএফ এর সমীকরণ বের করলাম। আবার এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি এর সমীকরণ বের করলাম। এটা বের করা কিন্তু খুব সহজ। কেন বা কিভাবে, যে বিসি এর উপর অঙ্কিত লম্ব যা এ বিন্দুগামী, অথবা এটাকে বলা যায় এবি এর উপর অঙ্কিত লম্ব যা সি বিন্দুগামী। ওকে, অথবা বিসি এর ঢাল আর এডি এর ঢালের গুণফল -1, এই শর্ত ধরে এডি এর ঢাল পেয়ে গেলা আর এই বিন্দু পেয়ে গেলা। সো y - y1 = ঢাল m of x - x1। ওকে, যে বেসিক সূত্র আছে সেভাবে তুমি ঢালের কনসেপ্ট ইউজ করে ফেললাম, সেটা কিন্তু করা যাবে। তো করে এখানে আমাদের কি করতে হবে, দুইটা সমীকরণ আসবে। এই দুটো সমীকরণ যে ছেদ বিন্দু, যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম ধরো, সেই ছেদ বিন্দুটাকে হচ্ছে আমাদের এখানে লম্বকেন্দ্র হিসেবে কাউন্ট হবে। সো দেখো প্রথমত আমাদের ঢালের কেসে এই যেখানে আলফা বিটা দিছে, যদিও এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সমীকরণ দুটো আসবে, সমীকরণ দুটো সমাধান করে আলফা এবং বিটা যে মান আসবে সেটা দিয়ে হচ্ছে অ্যান্সার চলে আসবে। আচ্ছা ওকে, যাই হোক গেল। সো লম্বকেন্দ্র পার্ট কমপ্লিট। এরপর এখানে দেখো কয়েকটা এক্সাম্পল কোয়েশ্চেন দেওয়া বইয়ের, যে দিনাজপুর বোর্ড 19 তিনটা শীর্ষবিন্দু দিল, ভরকেন্দ্র বের করতে বললো। দিনাজপুর বোর্ডে আসে ভরকেন্দ্র কোয়েশ্চেন, ভরকেন্দ্র ভরকেন্দ্র ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, তারপর হচ্ছে পরিকেন্দ্র। এগুলো হচ্ছে এখানে কম কোয়েশ্চেন আছে, কিন্তু যেহেতু আমরা একটু কঠিন কোয়েশ্চেনও বলে দিচ্ছিলাম সেই জন্যে এই কন্টেন্টগুলো এভাবে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা ওকে, তো 10.3 পর্যন্ত গেল। 10.4 হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ পর্যন্ত আজকে ক্লাস রাখবো, এবং সঞ্চার পথের সমীকরণের কেসগুলো খুব সহজ এবং সিম্পল। দেখো আমি তোমাদেরকে একটু বলে দিই শর্তগুলো গঠন করার সিস্টেমটা বলে দিই। সঞ্চারপথ জিনিসটাকে সেটা একটু বলে আমরা এই সঞ্চারপথ দিয়ে আজকে ক্লাস শেষ করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের 3.5 থেকে 3.7 এর বইয়ের যে কন্টেন্টগুলো আছে একাডেমিক বেসিকের জন্য, যেহেতু অর্ধেকটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, বোর্ড এক্সামের জন্য লাগবে, তাই না? সো একটু ভালো করে পড়তে হবে। তো সেক্ষেত্রে কী করবো, এই অধ্যায়ের আমাদের কী বলে এটাকে, হ্যাঁ, যে 3.5 থেকে 3.7 এরকম বইয়ের অঙ্কগুলো, এগুলোতে আরেকটু ডিটেলসে দেওয়ার প্ল্যান আছে। আর ওগুলো কমপ্লিট করে আমরা হচ্ছে একটা অ্যাডভান্স কন্টেন্টের প্রিপারেশনে চলে যাব সহজ হিসাব। ওকে, আর আজকে হচ্ছে যতটুকু শেষ করছি এইটুকু লেকচার স্লাইড বা হচ্ছে এইটার পিডিএফটা তোমাদেরকে একটু পরে ক্লাসের শেষে আমি এনশিওর করব। আচ্ছা চলো, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে একটি সেট, এই যে এরকম কেসে ওই সেটের কেসটাকে সবসময় পি অফ এক্স কমা ওয়াই ধরে নিবা। ওকে, এইভাবে ধরার সিস্টেম। তো গঠন করা হয়েছে যে B0 বিন্দু থেকে সেটটি যে কোনো বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের সমান সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো হিসাব হচ্ছে এরকম, দেখো এই সেট এবং B0 বিন্দু থেকে সেটটি যে কোনো বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের সমান, মানে সহজ হিসাব B0 বিন্দু ধরো B0 তে এক্স অক্ষের উপর অবস্থিত হবে, আর সেটটা হচ্ছে আমাদের ধরো যে পি অফ এক্স কমা ওয়াই। B0 হতে ওই সেটের দূরত্ব, ওয়াই অক্ষ হতে এই সেটের দূরত্ব, এই দূরত্বতে অ্যাকচুয়ালি এই যে এক্স কমা ওয়াইকে সেটাকে এক্সকে ইন্ডিকেট করে, তাই না? তো ধরো এটা হচ্ছে এই বিন্দু, আর এখানে শর্ত হচ্ছে এপি ইকুয়াল টু, এটা কি বিন্দু দিলে, এটা ধরো যে বি বিন্দু, বিপি, যেখানে এপি দ্যাট ইজ এক্সকে ইন্ডিকেট করে, আর বিপি হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই বি বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ইন্ডিকেট করে। ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে।
ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তো শর্ত অনুযায়ী দেখো এই যে আমাদের এই দুটো দূরত্ব সমান, এই যে এক্স ধরে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ওই যে সেট, একটি সেট, সেটা হচ্ছে চলমান বিন্দুর কেস। আর সঞ্চয়পদ জিনিসটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমাদের যে বেসিক ফিগারটা ওই রকম শর্ত এখানে আসবে। এখন এখানে এটার কেসে দেখো, আচ্ছা তো এক্স বিন্দু, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ এখানে যে শেপটা ইকুয়েশনটা আসছে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এত, যেটা অ্যাকচুয়ালি পরাবৃত্তকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটার শেপটা যে এই রকম সমান দূরত্ব শর্ত মেনটেন করে যে শেপটা আসবে, শেপটা লাইকলি দেখতে এরকম হবে, পরাবৃত্তাকার হবে। বি বিন্দু, ওই পি বিন্দুটা যখন এখানে আসবে তখন ওই এই রেখার দূরত্ব সমান, যদি এখানে আসে তখন এটার সাথে দূরত্ব এটার সাথে দূরত্ব সমান, এভাবে আর কি মিলে যাবে। ওকে, আচ্ছা তারপর দেখো 35 নম্বর কোয়েশ্চেন। 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব x = 0 রেখা হতে তাদের দূরত্ব 3 গুণ, সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করো। সো একই কথা, একই লজিক, x = 0 দ্যাট ইজ হচ্ছে আমাদের y অক্ষকে ইন্ডিকেট করে, আর 2,0 বিন্দু অর্থাৎ এই কোয়েশ্চেনটাই 34 অনুরূপ। 34 B0 বলছে আর এখানে 20, 34 এখানে y অক্ষ বলছে, সেখানে এখানে বলছে x = 0 রেখা, একই কথা। আর তাদের দূরত্বের 3 গুণ, অর্থাৎ এখানে যেটা আমরা AP = BP বলছি, সেখানে এটা 3 হয়ে যাবে, 3 গুণ 3 টাইমস হয়ে যাবে। অর্থাৎ দেখো 20 বিন্দু হতে ওই সেটের বিন্দু দূরত্ব যেটা হচ্ছে আমাদের BP, 20 হতে এটা দূরত্ব BP, আচ্ছা, এবং দূরত্ব x = 0 রাখা হচ্ছে তাদের দূরত্ব, সেটা হচ্ছে x = 0 রাখা হচ্ছে y অক্ষ, তাদের দূরত্ব হচ্ছে AP, এই দূরত্বের 3 গুণ, এই দূরত্বের 3 গুণ। এই হচ্ছে আমাদের BP = 3 × AP, এইটা নিয়ে কথাবার্তা, ঠিক আছে? BP = 3 × AP, এটা নিয়ে কথাবার্তা। আচ্ছা, তারপর হিসাবে আসো, দেখো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এই বিন্দু থেকে এমন একটি সেটের সদস্য যেখানে, হ্যাঁ এই বিন্দু এমন একটি সেটের সদস্য যে সেটটির যে কোনো বিন্দু, দ্যাট ইজ সেই যে কোনো বিন্দুটাকে তোমার অবশ্যই সব সময় P(x, y) ধরতে হবে। যে কোনো বিন্দু থেকে BC বাহুর উপর অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য 5 একক। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথ তো এক শব্দ, আচ্ছা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, এরকম একটা ডাটা এখানে দিল। সো সেটা কিভাবে করবো আমি বলে দিই। এটা খুব সহজ কোশ্চেন। দেখো যে এই বিন্দু হচ্ছে আমাদের x, y, আচ্ছা ওই এখানে P(x, y) প্রয়োজন নেই, এই বিন্দুটা দিয়ে দিই, সেই জন্য এই বিন্দুটি এমন একটা সেটের সদস্য যেটা অলরেডি তোমাকে মেনশন x, y, যে সেটের যে কোনো বিন্দু থেকে অর্থাৎ x, y তে BC বাহুর উপর অঙ্কিত মধ্যমা, BC বাহুর উপর অঙ্কিত মধ্যমা দ্যাট ইন্ডিকেটস BC বাহুর মধ্যবিন্দু, ধরো যে D নির্ণয় করবা, BC বাহুর মধ্যবিন্দু D, এবং সেই মধ্যমা AD, এটার দৈর্ঘ্য হচ্ছে 5। ওকে, এই শর্তে একটা ইকুয়েশন চলে আসবে সহজ হিসাবে, এবং একটা বৃত্তাকার ইকুয়েশন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, তোমরা এইখানে এইটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? বলো, তোমার কেউ কোয়েশ্চেন থাকলে একটু বলো। হ্যাঁ, সবাই চুপচাপ, টায়ার্ড হয়ে গেছে সবাই। দেখো আচ্ছা ওকে, দেখো যে বললাম না বৃত্তাকার ইকুয়েশন আসবে, দেখো বৃত্ত আসছে x² + y² = 25। আচ্ছা, তো তাহলে এখানে দেখো এরপরে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে একইভাবে শর্ত মিলে করা যাবে, আমরা তোমাদেরকে এগুলো দিয়ে দিব। এইখানে অঙ্কগুলো সলভ সহ আছে, খুব একটা কঠিন নাই, আর বইয়ের কোয়েশ্চেনগুলোতে অ্যাড করেছি, ঝামেলা শেষ। সরলরেখার টাইপ 11 থেকে সরলরেখার ডাটার কোয়েশ্চেন, সেগুলো তোমাদেরকে আমরা সলভ করাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে কন্টেন্ট হচ্ছে এগুলো। কারো কোনো কথা আছে, অপিনিয়ন আছে, বা যে এই জিনিসটা এভাবে না হয় এভাবে হলে ভালো হয়, বা আর একটু ডিটেল দরকার, বা তোমরা যেটা করবো যে একটু পড়বা, কন্টেন্টগুলো তো আমি বলে দিছি,
চ্যাপ্টার সিকোয়েন্সে কেসে আমরা যেটা ফলো করব সেই সিকোয়েন্সটা তো তোমাদেরকে বলা আছে। আবারও বলে দিই যে আমরা যেটা করব, যেহেতু সরলরেখার সাথে বৃত্ত লিঙ্কড, আমরা হচ্ছে সরলরেখা শেষ করে বৃত্ত পড়াবো। তারপর হচ্ছে তোমাদের